যারা ছেড়ে গেলেন গণতান্ত্রিকতা চর্চার অভাবের কথা উল্লেখ করে তাদের এই ছেড়ে যাওয়ার ঘটনা থেকে এনসিপি শিক্ষা নেবে এবং তারা গণতান্ত্রিক হওয়ার পথে হাঁটবে। এনসিপি যাই ভাবুক, নিশ্চয়ই ওদের আসনের হিসাব বা নির্বাচনের হিসাবটাই বড় ছিল। কাফারা দিয়েছে কি দেয়নি সেই বিষয় নিয়েও তর্কের স্কোপ রয়ে গেছে। পুরো ঘটনার মধ্যে সবচাইতে ব্যর্থ হচ্ছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, জামাত একটি পুরনো রাজনৈতিক দল। নির্বাচনে প্রসঙ্গে বা নির্বাচন আসলে পরে নানান রকম দলের সাথে নানান রকম দলের জোট হয়, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো আমি এটা স্বাভাবিক নির্বাচনী আচরণ হিসেবেই ধরে নিচ্ছি। যারা পদত্যাগ করেছেন তারা শুধু নারী নেত্রী না, বোধহয় আরও অনেকে বিভিন্ন সময় পদত্যাগ করেছেন। যেহেতু একটি নতুন রাজনৈতিক দল, আমি অনেক দিন আসলে এনসিপিকে নিয়ে কথা বলা থেকে নিজেকে বিরত রেখেছি, যেহেতু আমার মনে হচ্ছে যে ওদেরকে যথেষ্ট সময় দেওয়া হয় নাই। কিন্তু যেহেতু গতকালকে থেকে এনসিপির এই নারী নেত্রীদের দল ত্যাগ এক ধরনের টক অফ দ্য টাউন, সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কথা বলছেন। তবে আমি মনে করি যে আলাদা করে নারী নেত্রীরা চলে গেছেন এটাতে ফোকাস না করে আমার বরং মনে হয় ফোকাস করা উচিত এনসিপির। আসলে যারা চলে গেছেন তারা সকলেই প্রায় দলের ভেতরে গণতান্ত্রিকতার চর্চা নিয়ে কিছু সংকট রয়েছে বা গণতান্ত্রিকতার চর্চা নেই এমন অভিযোগ করেছেন। এই বিষয়টাতে এনসিপির মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। তারা একটি নতুন দল, তারা অনেক তরুণ মানুষদের নিয়ে গঠিত দল, যাদের উপর গণ অভ্যুত্থানের পর মানুষের আশা অনেক বেশি ছিল। সে কারণে হয়তো প্রত্যাশার চাপও তাদের জন্য বহন করা কঠিন, এত প্রত্যাশার চাপ। কিন্তু তারপরেও তারা যদি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে চান, আমার আশা থাকবে যে তারা তাদের দলের ভেতর গণতান্ত্রিকতার চর্চা করবেন এবং এই যে যারা ছেড়ে গেলেন গণতান্ত্রিকতা চর্চার অভাবের কথা উল্লেখ করে তাদের এই ছেড়ে যাওয়ার ঘটনা থেকে এনসিপি শিক্ষা নেবে এবং তারা গণতান্ত্রিক হওয়ার পথে হাঁটবে। না হলে বড় দলকে খালি গালাগাল করলে একটা দলের রাজনীতি তৈরি হয় না, নিজেদের ভেতর থেকেও রাজনীতিটা আসতে হয়। এতটা ওভার স্ট্রেচ তো বোধহয় আমি অন্তত এভাবে দেখি নাই। আসলে হতেও পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, কিন্তু এটা হলে পরে সেটা খুব দুঃখজনক হবে। আমি ধরে নিচ্ছি যে সেটা জোট করার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই তারা ছিলেন, তারই পরিপ্রেক্ষিতে এটা তারা করেছেন। অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারছে না। তবে আমি মনে করি এই যে মানে 5% যে মানে যে সাইনের প্রয়োজন হয় বা তাদের এনআইডি জমা দিতে হয়, এটা কিন্তু শেষ সময়ে এসেও করা সম্ভব হয় যদি সিস্টেমটাকে ওইভাবে তৈরি করা যেত। কারণ আমরা তো ডিজিটাল বাংলাদেশের কথা অনেক বছর ধরে শুনেছি। এছাড়া আমরা এটাও জানি যে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব ছিল এই প্রক্রিয়াটিকে সহজ এবং ডিজিটাইজ এবং অনলাইন করার, এবং সেগুলো না করে মানে এই যে গত 15 মাস ধরে জন্য রেডি হচ্ছেন, ওনারা কি রেডি হচ্ছেন এই প্রশ্নটাও করা উচিত। যে এই জিনিসটা ধরেন আজকে আমি ডিসাইড করলাম যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, তাহলে আমি আজকে কেন পারবো না? আমার যদি সত্যি সত্যি 5,000 10,000 ভোটার থাকে, আমি তো ওনাদেরকে অনলাইনেই নিতে পারি এই জিনিসটা। তো এটা কেন করা গেল না, এই প্রশ্নটাও উঠানো উচিত। এটা আসলে এনসিপি বলতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ 71-এ যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কোনো কাফারা এখনো গ্রহণ করেছেন। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে তো আসলে এটার প্রশ্নই আসে না। এবং আমার কাছে মনে হয় এনসিপি যাই ভাবুক, নিশ্চয়ই ওদের আসনের হিসাব বা নির্বাচনের হিসাবটাই বড় ছিল। কাফারা দিয়েছে কি দেয়নি সেই বিষয় নিয়েও তর্কের স্কোপ রয়ে গেছে। তবে আমি আসলে এই কথাটুকুই বলতে চাই যে বাংলাদেশের মানুষ 71-এ গণহত্যার বিচার পায়নি, গণহত্যার স্বীকৃতিও অনেকে দেয় না। এবং সেখানে আমরা নিয়মিতই শুনি জামাতের নেতারা গণহত্যা প্রসঙ্গে নানান রকম বিতর্ক তৈরি করার চেষ্টা করেন, যেগুলো বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। এটা ওনাদেরও জানা উচিত। এবং এটা ওটা বলে আসলে কাফারা হয় না। গণহত্যা তো অনেক লক্ষ লক্ষ 30 লক্ষ মানুষকে হত্যাকাণ্ড এবং অথবা তারও বেশি, সেটাকেও আমরা দেখি ওনারা কমিয়ে বলার চেষ্টা করেন, অনেক ধরনের বিতর্ক করার চেষ্টা করেছেন, যা আসলে আমাদেরকে কখনো এটা বিশ্বাস করাতে পারেনি যে ওনারা আসলে মানে 71-এ গণহত্যার সাথে তাদের যে দায় সেটা ওনারা কখনো স্বীকার করেছেন। এনসিপির আসলে ইমেজ সংকট অনেক কিছু নিয়েই তো চলছে। সো এটা নতুন করে ডেফিনেটলি আমার মনে হয় করবে, কারণ আমরা তো একটু আগে সেটাই বললাম যে যেহেতু বাংলাদেশের মানুষ এটাকে খুব সহজভাবে নেয় না, মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায়। তো সেরকম একটা যারা করছেন কন্টিনিউয়াসলি, এবং আমরা রিসেন্টলি দেখছি এটা হচ্ছে এই ডিসেম্বর মাসটা জুড়েই আমরা দেখছি, এটা আমাদের বিজয়ের মাস। এই মাস জুড়েই আমরা তাদের যে সমস্ত ভয়ঙ্কর বিতর্কিত কথাবার্তা আমরা শুনেছি, তার ফলে এটার কিছুটা প্রভাব তো আসলে এনসিপির উপরও আসবে।
আমি বললেই তো সবাই বলবে যে বলছি বেশি বেশি, কিন্তু সরকার যে নিরাপত্তা দিতে ব্যর্থতা তো অনেক দিনের কথা, মানে গত 15 মাস ধরেই এই ব্যর্থতাই আমরা দেখে আসছি, এবং একটা ব্যর্থতা আরেকটা ব্যর্থতাকে লিড করেছে। এবং আমরা যারা নাগরিক অধিকার নিয়ে কাজ করি, আমরা বারে বারে বলেছি বাউলদের উপর হামলা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, মানুষের কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষদের চুল কেটে দেওয়া হয়েছে, এবং নানান রকম সাংস্কৃতিক আগ্রাসন করা হয়েছে। নারীদের উপর হামলা হয়েছে, নাটকের উপর হামলা হয়েছে, নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর হামলা হয়েছে, মেয়েদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সরকারের এই সমস্ত নিরাপত্তা দেওয়ার কথা। ওনারা একটা খেলা বন্ধ হয়েছে শুনে ওনারা 10,000 খেলার আয়োজন করছেন এরকম বলছেন, কিন্তু আসলে কি মানুষ ভয় পাচ্ছে না? মানুষ একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছে। ওনারা বলছেন আমরা জেলায় জেলায় এইসব উৎসব করছি। সরকারি উৎসব করা তো আসলে সাংস্কৃতিক কাজ না। সরকার টাকা দিয়ে, সরকারের টাকায় সরকার উৎসব করছে, সেটাতে আসলে বাংলাদেশের সাধারণ মানুষের যে নিরাপত্তার বোধ থেকে তারা যে একটা স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক আয়োজন করতো, সেটা তো বন্ধ হয়ে গেছে। তার মানে আসলে নিরাপত্তার অভাবটা আমরা সবাই বোধ করছি। এবং যেটা হয়তো প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর হামলা, তারপরে এতগুলো প্রাণহানি, এগুলোর কারণে প্রত্যেক দিনই আমরা নিরাপত্তার অভাব বোধ করি এবং সেটার মধ্যেই আমরা বসবাস করি। পুরো ঘটনার মধ্যে সবচাইতে ব্যর্থ হচ্ছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। এমনকি দেখেন, এই যে শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই বিষয়েও আমরা শুনি যে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করা, কিংবা কোনোভাবে ধরতে না পারা বা ট্রেস করতে না পারা, বা এই গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, এগুলো কিন্তু সবই মানে সামাজিক মাধ্যমে খুবই গরম খবর হিসেবে পরিবেশিত হচ্ছে। তো আমরা তো আসলে সরকারকে দেখতে চাই যে সে আমাদের নিরাপত্তা দিচ্ছে, আর তো কিছু আসলে খুব এই সরকারের কাছে তো সে বন্দর দিয়ে দিচ্ছে, এটা তো তার কাজ না। আমাদের বেসিক যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো তো তাকে দিতে হবে, কারণ তার মূল কাজ ছিল গণ অভ্যুত্থানের পরে কিছু পরিবর্তন, কিছু সংস্কার করে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা দেখেছি তারা অনেক অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করেছেন, এবং আমাদের যে বেসিক হিউম্যান রাইটস, আমাদের যে বেসিক নিরাপত্তা, নাগরিক নিরাপত্তা, সেগুলো তারা ব্যবস্থা করতে পারেননি। আমরা জানি প্রচুর অস্ত্র রয়ে গেছে, অবৈধ অস্ত্র, যেগুলো উদ্ধার হয়নি, এবং এর মাঝে আবার বহু চিহ্নিত ক্রিমিনাল সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন একটা নির্বাচন হতে যাচ্ছে, আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আমাদের যথেষ্ট কারণ আছে বলে আমরা মনে করছি।